नमस्कार बंधुरा आशा करछि आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आमी राखी आमार चैनेले सबाइके जानाई अनेकटा स्वागत। तो बंधुरा संसारे काजकर्म आमादेर करते हय। एबार सेई संसारेर काजकर्म करते करते माझे माझे देखबेन एमन किछु झामेलार काज एसे पड़े सेगुलो जोदि एकटु बुद्धि खाटिये करते पारी ताहले किन्तु अनेकटा सहज हये जाबे एबं अनेकटा समय बाँचाते पारबो। तार संगे किछुटा हलेও टाका पयसा ठीकই সাশ্রয় করতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা এই ধরনের ননস্টিকের যে ফ্রাই প্যানগুলো আছে অথবা কড়া আছে সব কিছুতে রান্নাবান্না করি। মানে এই যে ননস্টিকের পাত্রে আমরা রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর এগুলো কিন্তু ধোয়া খুবই সোজা, শুধু স্কচব্রাইট ভিম লিকুইড দিয়ে একটু ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে প্যানগুলোর এই যে নিচের যে অংশটা সেই নিচের অংশটা না খুব জেদিভাবে দাগ পড়ে যায়। দেখবেন ভেতরটা পরিষ্কার করা যতটা সহজ এর নিচের দিকটা পরিষ্কার করা ততটাই কঠিন। তো এই যে কালো কালো যে সাইড থেকে দাগ পড়ে যায় এই দাগ কিন্তু যদি দীর্ঘদিন পরিষ্কার না করি পুরোটা পেছন জুড়েই কিন্তু এরকম কালো দাগ হয়ে যায়। তো এরকম কালো নোংরা পড়ার আগেই আমরা যদি এটাকে সামান্যই যখন মানে অল্প অল্প দাগ পড়ছে তখনই যদি পরিষ্কার করে নিই তাহলে কেমন হয়। তো বন্ধুরা আমরা কিভাবে এই ধরনের যে সমস্ত কড়া হোক যে কোনো পাত্রের এই নিচের দিকটা আমরা কি করে পরিষ্কার করব। তো আমরা এখানে 1 চামচ মতো খাবার সোডা নিয়ে নিয়েছি। বন্ধুরা খাবার সোডা কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটাই উপকারী। তো খাবার সোডা পুরো নিচের অংশে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পোড়া পোড়া অনেকটা অংশ কিন্তু এর নিচের দিকে লেগে আছে। দেখবেন অনেক সময় রান্নাবান্না করতে গিয়ে অনেক কিছুই পুড়ে যায়, তখন কিন্তু সেই পিছন দিকে সেই পোড়া অংশটা বেশি করে লেগে যায়। তো সেই পোড়া অংশের উপর আমি খাবার সোডা দিয়ে দিলাম আর দিয়ে দেব ভিনিগার। তো আপনারা ভিনিগার দিতে পারেন, যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে লেবু দিতে হবে। তো লেবু খাবার সোডার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিয়াকশান তৈরি হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা রিয়াকশান হচ্ছে। এই যে রিয়াকশান হচ্ছে এর ফলে যে জেদি দাগগুলো আছে না সেই দাগগুলো কিন্তু নরম হয়ে যাবে আর দাগগুলো খুব সহজেই কিন্তু উঠে যাবে। কোনো পরিশ্রম করতে হবে না এর জন্য, বিনা পরিশ্রমে অল্প কিছু সময়ের মধ্যেই এই শক্ত জেদি যে দাগ আমরা যতই মাজা ঘষা করছিলাম উঠছিল না সেগুলোও কিন্তু উঠে যাবে। এবার আমি এই লেবুর যে খোসাটা আছে লেবুর ওই অংশটা দিয়ে পুরো নিচের পুরো অংশে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এইভাবে কিন্তু আমাদের এক্ষুনি পরিষ্কার করলে কিন্তু খুব একটা ভালো পরিষ্কার হবে না, যেহেতু এর মধ্যে খাবার সোডা লেবু আছে এর যে জেদি দাগগুলোকে অনেকটা নরম করে দেবে। এবার 15 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। ফিরে আসার পর লেবুর খোসাটা দিয়েই একটু ডললে দেখতে পাচ্ছেন একটা কালচে কালচে ফেনা বেরিয়ে যাচ্ছে। সেই কালচেটা হলো এই নোংরা যে দাগগুলো, যেহেতু এর মধ্যে ভেজানো ছিল মানে এই যে খাবার সোডা দিয়ে 15 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে নোংরাগুলো। এবার এটা আমি লেবুর খোসা দিয়ে ডলা দিলেই কিন্তু অলরেডি উঠে যাচ্ছে। এবার আমি এটাকে একটু স্টিলের স্কচব্রাইট দিয়ে ডলবো। স্টিলের স্কচব্রাইট দিয়ে ডললে কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাবে, যেখানে যে শক্ত দাগই আছে না কেন যেহেতু সেটা নরম হয়ে গেছে। এবার এই স্কচব্রাইট দিয়ে ডলা দিলেই পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কড়ার নিচের অংশটাকে ডলে নেবেন, তাহলে দেখবেন সেই কালো পোড়া দাগ থাকবে না, কোনো জেদি দাগ থাকবে না, খুব সহজেই কিন্তু কাজটা আপনারা করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে এই নিচের অংশটা। আর এই স্টিলের স্কচব্রাইট দিয়ে কিন্তু ননস্টিকের ভেতরের দিকটা কখনোই ডলবেন না, কারণ ওর মধ্যে যে কোটিংটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই টিপসটা কিন্তু শুধুমাত্র এই যে নিচের যে অংশটা আছে নিচের অংশের জন্যেই। আর যদি এমনি যে কড়াগুলো আছে মানে অ্যালুমিনিয়ামের যে কড়াগুলো সেগুলোর মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারেন এই টিপসটা। এবার আমি এটা প্লেন জলে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুনের মতো চকচক করছে, কোনো পোড়া দাগ জেদি নোংরা কিছুই কিন্তু দাগ নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে কিন্তু আমার এই প্যানের নিচের অংশটা পরিষ্কার হয়ে গেল। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা অনেক সময় কি হয় নানান ধরনের রেসিপি করি কিংবা লেবু আমরা ভাতের সঙ্গেও খাই। তো সেই খাওয়ার সময় দেখা গেলো বড় একটা লেবুর অর্ধেকটা অংশ আমরা খেয়েছি, আমরা যে কোনো কাজে লাগিয়েছি আর অর্ধেকটা অংশ থেকে যাচ্ছে। সেই অর্ধেকটা আমরা কি করি সাধারণত ফ্রিজে রেখে দিই লেবুটাকে ভালো রাখার জন্য। কিন্তু বন্ধুরা দেখবেন ফ্রিজে লেবু রেখে দিলে 2-4 দিনের বাদেই সেই লেবুর মানে যে রসটা না আস্তে আস্তে শুকাতে শুরু করে। আর যদি 1 সপ্তাহ বাদে সেই লেবুটার দিকে তাকান সেক্ষেত্রে দেখতে পাবেন রসটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। সেটা এই ধরনের ক্লিনিংয়ের জন্য কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু খেতে পারবেন না। তাই
অনেকটা টাকা পয়সা খরচা করে যেহেতু এই সমস্ত জিনিস কিনতে হয়, কেনার পর যদি সেটা নষ্ট হয়ে যায় তখন তো আর কারোর ভালো লাগে না। তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই লেবুটাকে একদম তরতাজা রাখতে পারবো। কি করতে হবে, এইভাবে যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো আছে সেই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেই সেই লেবুর কাটা অংশগুলোকে রেখে যদি আমরা এইভাবে মুড়ে দিতে পারি, মুড়ে এইভাবে যদি ফ্রিজের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু লেবুর রস একটা অংশ কমবে না, মানে লেবুর অংশ শুকাবে না, আর লেবুটাও কিন্তু একেবারে তরতাজা থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো মুড়ে নিয়েছি, এটাকে একটু চেপে নিচ্ছি যেন এর মধ্যে কোনো হাওয়া বাতাস না যেতে পারে। এবার ফ্রিজে রেখে দিলে এটাকে 10 দিন পর্যন্ত আমরা খেতে পারবো। 10 দিন বাদেও যখন বের করব তখনও দেখবে এর মধ্যে রস তরতাজাই আছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে মধু। তো এই মধু হোক আর চিনি অথবা গুড়, খোয়া ক্ষীর, এই সমস্ত মিষ্টি জাতীয় যে জিনিসগুলো আছে, আমরা কি করি, যখন মিষ্টি জাতীয় জিনিস তো আমরা নানান ধরনের খাবার দাবার তৈরি করার জন্য রাখি, যেমন মধু রাখি বাচ্চাদের জন্য, বাচ্চারা সর্দি কাশি হলে মধু খাওয়াতে হয়। তো সেই মধুগুলো, মিষ্টি জাতীয় জিনিস আমরা বাড়িতে যখনই রাখি না, দেখবেন এখন যেহেতু বর্ষাকাল এসে গেছে, বর্ষার সময় না ঘরের মধ্যে প্রচুর পিঁপড়েদের উপদ্রব দেখা যায়। তো সেই পিঁপড়ে যদি বুঝতে পারে এখানে মিষ্টি কিছু আছে, তবে কিন্তু সেই এই মধুর শিশি হোক আর চিনির কৌটা হোক, যে কোনো জিনিসের গায়ে পুরো পিঁপড়ে উঠে যায়, এমনকি পিঁপড়ে কিন্তু ভেতরেও ঢুকে যায়। তো সেই সমস্ত সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, কী করবেন, নিয়ে নিয়েছি একটু ভিনিগার। তো বন্ধুরা, এখানে ভিনিগার নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটা ছোট টিস্যু। তো টিস্যুর মধ্যে আমরা যদি একটু অংশ ভিনিগার লাগিয়ে নিতে পারি, এবার ভিনিগারটা লাগিয়ে নিলাম, লাগিয়ে সেই ভিনিগারে লাগানো যে টিস্যুটা, এটাকে আমরা চিনির পাত্র হোক, মধুর পাত্র হোক, যে কোনো পাত্রে ওর গায়ে যদি খুব ভালো করে মুছে নিতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন পিঁপড়ে কিন্তু এই মধুর শিশির কাছে অথবা চিনির যে কৌটাটা আছে অথবা গুড় রেখেছি যে কৌটার মধ্যে, সেই সমস্ত পাত্রের কাছেই আসবে না। যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া আছে, সেই ভিনিগারের গন্ধ না পিঁপড়েরা একদমই সহ্য করতে পারে না। তাই বন্ধুরা, যখনই মিষ্টি জাতীয় কিছু রাখছেন তার গায়ে একটু ভিনিগারের এইভাবে টিস্যুর মধ্যে অথবা তুলোর মধ্যে করে একটু গায়ে মুছে দেবেন, তাহলে দেখবেন পিঁপড়েদের উপদ্রব থেকে কিন্তু একেবারে রেহাই পাবেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে গ্রেটার। তো গ্রেটারের সাহায্যে আমরা মশলাপাতি গ্রেট করে থাকি। যদি অনেক মশলা পেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করি, মিক্সার মেশিন ব্যবহার করি। আবার অনেকে কিন্তু শিলনোড়াও ব্যবহার করে। এবার যদি অল্প স্বল্প কিছু মশলাপাতি থাকে, সেক্ষেত্রে গ্রেটারের সাহায্য আমরা নিই। যেমন আদা একটু গ্রেট করতে হচ্ছে, কিংবা রসুন পেঁয়াজ গ্রেট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্রেটার ব্যবহার করছি। গ্রেটার ব্যবহার করতে করতে দেখবেন সেই গ্রেটার মধ্যে না প্রচুর নোংরা ময়লা জমে যাচ্ছে, মানে কালো কালার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, দীর্ঘদিন যদি পরিষ্কার না করা হয়। তো আপনারা মাঝে মধ্যেই কিন্তু এটাকে পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করলে গ্রেটারটা ধার থাকবে, অনেকটা ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমরা কি করব, গ্রেটারটা এইভাবে যদি মানে যে কোনো যে মশলাপাতির রস লেগে যাচ্ছে, লাগার পর কিন্তু এরকম দাগ হয়ে যায়। তো আমরা কি করে পরিষ্কার করব, নিয়ে নিয়েছি এখানে টমেটো সস। তো এই যে টমেটো সস আমরা কিন্তু গ্রেটারের উপরে দিয়ে দেব। তো অনেক সময় কি হয়, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিছু মোমো দিলাম কিংবা অন্য কিছু খাবার দিয়েছি, তার সঙ্গে প্লেটে একটু এই ধরনের সস আমরা দিয়ে দিই। তো এই সসগুলো কি হয়, ওরা তো খেয়ে নেয়, এবার কিছুটা অংশ বাচ্চারা যেহেতু পরিষ্কার করে খেতে পারে না, প্লেটের মধ্যেই লেগে থাকে। তো সেটা ফালতু ফেলে না দিয়ে আমরা যদি কাজে লাগাতে পারি, তো সেখান থেকে প্লেট থেকে একটু করে নেবেন, মানে সসটা নেবেন, নেওয়ার পর এইভাবে যদি গ্রেটারের মধ্যে পুরো আঙুলের সাহায্যে ওই সসটা ঘষে দিতে পারেন, তাহলে দেখবেন এই যেদি দাগগুলো উঠে যাবে, গ্রেটার পরিষ্কার হয়ে যাবে এবং গ্রেটার খুব ধার হয়ে যাবে। কি করে ধার হবে সবটাই জানতে পারবেন। আর এর মধ্যে যেহেতু টমেটো সসের মধ্যে না অনেকটা টক থাকে, সেই টক কিন্তু যে কোনো নোংরাকে পরিষ্কার করতে সাহায্য করে। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। স্কচব্রাইট দিয়ে কিন্তু পরিষ্কার করবেন না, স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলে গ্রেটারের মধ্যে স্কচব্রাইটটা ছিঁড়ে যাবে। তো সেক্ষেত্রে স্কচব্রাইট ব্যবহার করার কোনো কারণই নেই। আমরা কি করব, আমরা এইভাবে কিন্তু মানে 15 মিনিট পর আঙুলের সাহায্যে একটু ঘষে নিচ্ছি। ঘষলে দেখতেই পাচ্ছেন নোংরাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল। এবার অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি হাতের সাহায্যে একটু চেপে শক্ত করে নিয়েছি।
সেই অংশটা দিয়ে আমরা যদি গ্রেটারের মধ্যে এইভাবে ঘষতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন যে যেদি দাগগুলো আছে সেই দাগগুলো উঠে যাচ্ছে, কালো নোংরা পড়ে আছে সেই নোংরাগুলো উঠে যাচ্ছে। তার সঙ্গে আরেকটা কাজ হচ্ছে, সেটা হলো গ্রেটার ধার হয়ে যাচ্ছে। গ্রেটারের ধার চলে যায় মশলাপাতি গ্রেট করতে করতে, তো সেক্ষেত্রে গ্রেটারের ধারও চলে আসবে, আবার যদি নোংরাটাও পরিষ্কার হয়ে যায়। এক কাজে দুটো কাজ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, অনেকটা টাইম সেভ করতে পারছি আমরা। তো বন্ধুরা এইভাবে আপনাদের গ্রেটারটা পরিষ্কার করে নেবেন, দেখবেন গ্রেটারের কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে না। এবার আমার কিন্তু এটাকে ঘষা হয়ে গেছে, আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গ্রেটারটা কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা নোংরা ছিল। যেহেতু এর মধ্যে টমেটো সস দিয়েছিলাম, নোংরাগুলোকে নরম করে দিয়েছিল, আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটা ডলে নিয়েছি। ডলার সঙ্গে সঙ্গে গ্রেটারটা ধারও হয়ে গেছে, প্লাস নোংরাগুলো কিন্তু খুব সহজে উঠেও গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে নতুনের মতো কিন্তু গ্রেটারটা চকচক করছে। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে আছে একটা কুর্তি। তো এই ধরনের যে কুর্তিগুলো আছে যার বুকে এরকম ওয়ার্ক করা থাকে, তো এই ধরনের যে জরির কাজ থাকছে, সেই জরির কাজগুলো থাকলে না জামা কাপড়গুলো পরিষ্কার করতে অনেকটা সমস্যা হয়। অনেকটা সময় এই ধরনের জরি চুমকির যে কাজগুলো, সুতোর যে কাজগুলো, সেই কাজগুলো পরিষ্কার করার সময় মানে কাচার সময় না ছিঁড়ে যায়। তো আমরা সাধারণত জামা কাপড় কাচি কীভাবে, এইভাবে ব্রাশের সাহায্যে। তো সেই ব্রাশের সাহায্যে কাচতে গিয়ে যদি এই জরিগুলোই ছিঁড়ে যায় তাহলে কি করে কাজটা হবে। তো আমরা পরিষ্কার তো অবশ্যই করব ব্রাশের সাহায্যে, কিন্তু একটু অন্য পদ্ধতিতে পরিষ্কার করব। কি করব? তো বন্ধুরা দেখবেন অনেক সময় কি হয়, শাড়িতেও এরকম হেভি ওয়ার্কের যে শাড়িগুলো আছে তার মধ্যেও এরকম স্টোনের কাজ থাকে, চুমকির কাজ থাকে, এরকম সুতোর কাজ থাকছে। তখন আমরা সেই শাড়ির অনেকটা নোংরা যদি হয়ে যায়, পরিষ্কার করার জন্য ব্রাশের ব্যবহার করি। তো সেই ব্রাশগুলো যদি পরিষ্কারই না করতে পারি এরকম কাজ করা থাকলে, তাহলে কি কাজে লাগবে সেটা। তো আমরা ব্যবহার তো অবশ্যই করব ব্রাশটাকে, সেটাকে একটু অন্যভাবে করব যাতে আমাদের এই কাজগুলো ছিঁড়ে না যায়। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে মোজা। তো বন্ধুরা এই যে মোজা নিয়ে নিয়েছি, মোজার সাহায্যে কিন্তু আমরা জামা কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, সঙ্গে কিন্তু ব্রাশের ব্যবহারও করব, আবার জামার কোনো ক্ষতিও হবে না। তো আমার এই ধরনের যে চুড়িদার হোক কুর্তি হোক, যখনই আমরা পরিষ্কার করব এইভাবে ব্রাশটাকে আমরা প্রথমে যেটা করব, আমরা এখানে মোজার মধ্যে ঢুকিয়ে নেব। মোজার মধ্যে ঢুকিয়ে নিলে জামা কাপড়টা কিন্তু পরিষ্কারও হবে, কিন্তু এর এই যে কাঁটাগুলো আছে মানে দাঁতগুলো আছে ব্রাশে, সেই দাঁতের মধ্যে এই সুতোর কাজ কিংবা এই যে স্টোনের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু উঠবেও না। এইভাবে আমরা ডলে নিলে মোজার সাহায্যে কিন্তু সেই কাঁটাগুলোকে সেভ করছে, আবার জামা কাপড় পরিষ্কারও হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।